আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আরিশ ক্রমাগত আরুর দিকে ঝুঁকে যাচ্ছে, তা দেখে আরু ভয়ে শেষ। আপনি আমার দিকে এভাবে এগিয়ে আসছেন কেন? প্লিজ সরে যান। তোমাকে আদর করবো না আরু পাখি? প্লিজ সরে যান, আমার কেমন অস্বস্তি হচ্ছে। আরিশ ওর কথা শোনার পাত্র নয়। ও ক্রমশ আরুর চোটের দিকে এগিয়ে যাচ্ছে। তখনই হঠাৎ আরিশের ফোন এলো। এই সময় আবার কি? আমার সুখটা যেন কারো সহ্য হয় না। ঠিক জানে যে এখন আমি বাসর করছি, তাই ডিস্টার্ব করার জন্য ফোন করছে। আপনার ফোন বাজছে, ফোনটা প্লিজ ধরুন। কোনো দরকারিও তো হতে পারে। আর আমি তো আছি নাকি পালিয়ে যাচ্ছি? চাইলেও তুমি পালাতে পারবে না আরু পাখি। এই বলে আরিশ পকেট থেকে ফোনটা বের করতেই ফোনটার দিকে তাকিয়ে একটু ভুরু কুচকাল। 1 মিনিট, আমি কলটা করেই আসছি বলে ঘর থেকে বেরিয়ে গেল। বলেছিলাম না তোর সাথে আমি আরু পাখির বিয়েটা হতে দেব না? দেখলি তো, প্রথম বাজিটা তুই জিতে গেলেও পরেরটা কিন্তু আমি জিতব। তোর আরু পাখিকে আমি তোর কাছ থেকে কেড়ে নিয়ে আমার সাথে ওকে নিয়ে চলে যাব সোজা ইজিপ্টে। তারপর সেখানে গিয়ে চড়া দামে বিক্রি করে দেব। একটা পার্টি ওকে দেখে বেশ চড়া দাম দিয়েছে, আর ওর যা ফিগার, উফ বাবা। কল্পনা? হ্যাঁ, সেটাও ঠিক। কল্পনাই তো আবার মানুষকে বাঁচতে শেখায়। যদিও শোনা কথা, তবে আজ মনে হচ্ছে তোর কথা শুনে বিশ্বাস করতে হবে। আর ওর শরীরটাকে ভোগ করার কথা বলছিস? ওর শরীর কেন, আরু পাখি অব্দি আমি কখনো কাউকে পৌঁছাতেই দেব না। প্রথম বাজিতে জিতে গিয়ে তোর আরু পাখিকে বাঁচিয়ে ভাবছিস ও পার পেয়ে যাবে? ওকে আমি ঠিক আমার কাছে নিয়ে আসবো। কল্পনা করতে থাকো ব্রো, দেখো শেষ অবধি কি হয়। তুই আমাকে একটা কথা বলতো, তুই আরুষিকে যে বিয়ে করলি, তুই কি ওকে ভালোবাসিস? আরিশ খানিকটা চুপ হয়ে গেল, তারপর বলল, আমি ভালোবাসি কি না বাসি সেটা একান্ত আমার ব্যাপার। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। গুড অ্যান্সার। তবে আমি ওকে যদি তোর কাছ থেকে কেড়ে না নিয়ে ওকে আমি বিদেশে পাচার না করেছি, তো আমার নামও কিন্তু অভ্র নয়। চেষ্টা তো কম করিসনি, কখনো সফল হয়েছিস কি? আর তুই কি ভাবছিস আরুষি তোকে ভালোবাসে? ও কখনো তোকে ভালোবাসে না। ও তোকে শুধু ঘৃণা করে। ঘৃণা, ঘৃণা ছাড়া আর কিচ্ছু না। ও তো আমাকে ভালোবাসে। সেই ঘৃণাটাকে আমি আরো বাড়িয়ে দেব, তবে তোর মতো একটা মানুষের হাতে ওকে তুলে দেব না। আর তোর টাইমিংটা খুব খারাপ, জানিস তো। এক্ষুনি বউটাকে আদর করতে যাচ্ছিলাম আর তুই ডিস্টার্ব করলি। একটা কথা মনে রাখিস, তুই ওর শরীর পেতে পারিস, তবে ওর মনটা তুই কখনো পাবি না। ওর মন অবধি আমি তোকে কখনো পৌঁছাতেই দেব না। চ্যালেঞ্জ করলাম তোকে, প্রথমে ওর মন অবধি পৌঁছাবো, তারপরে ওর সমগ্রটা জুড়ে আমি থাকবো শুধু। আর সেই দিন তোর সঠিক ব্যবস্থা আমি করব। বলে আরিশ ফোনটা রেখে দিল। মাথার ভিতর দাউ দাউ করে আগুন জ্বলছে। অভ্রের কথাগুলো ওকে বড্ড জ্বালাচ্ছে। এটা শুনে আরিশের বেশ রাগ হচ্ছে যে অভ্রকে বলেছে যে আরুষি অভ্রকে খুব ভালোবাসে। আরিশ রাখতে পারছে না নিজেকে কোনো রকম কন্ট্রোল করতে। ইচ্ছে করছে এখন এই মুহূর্তে সব কিছু ভেঙে চুরমার করে দিতে, কিন্তু তাও ও করবে না। তাতে করে ওর রুমে গেল। এখন ওকে জানতে হবে যে আরুষি সত্যি কি অভ্রকে খুব ভালোবাসে। যদি হয়তো খুব খারাপ হবে। দ্রুত পায়ে রুমে এসে আরিশ দেখলো রুমে আরুষি নেই। বেলকনির দিকে দরজাটা খোলা, কিন্তু আরুষি যে সেদিক থেকে পালাবে না আর সেটা ভালোই জানে। তাহলে আরু কোথায়? আরিশ এবার রেগে জোরে চেঁচাতে লাগলো, আরু পাখি কোথায় তুমি? এক্ষুনি বেরিয়ে আসো, এক্ষুনি, না হলে কিন্তু ভালো হবে না। তাও আরও থেকে কোনো উত্তর না পেয়ে আরুষের রাগটা যেন ক্রমশ মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আবারও আরুষির নাম ধরে জোরে জোরে চেঁচাতে লাগলো। জোরে জোরে চেঁচাতেই হঠাৎ দেখলো আরুষি ওয়াশরুমের দরজা খুলে বাইরে বেরিয়ে আসছে। আরুষি ভয়ে ভয়ে সামনে কিছুটা এগিয়ে আসতেই আরুষ আরুর কাছে গিয়ে ওর হাত দুটো জোরে চেপে ধরে বলতে লাগলো, আমি ডাকলে শুনতে পাও না? উত্তর দিতে কি কষ্ট হয় খুব? আরুষি ভয়ে ভয়ে ধীরে কণ্ঠে উত্তর দিল, আমি তো ওয়াশরুমে চেঞ্জ করতে গিয়েছিলাম। তারপর আরুষির থেকে কিছুটা দূরে সরে এসে দেখলো যে সত্যি আরুষি ওয়াশরুম থেকে চেঞ্জ করে এসেছে। এখন আরিশ অভ্রর বলা কথাগুলো প্রায় ভুলে গেছে। আরিশ চুপ করে আছে দেখে আরুষি আবার বলতে শুরু করলো,
আসলে অত ভারী ভারী শাড়ি আর গহনা পরে আমার কেমন অস্বস্তি লাগছিল, তাই চেঞ্জ করতে গিয়েছিলাম। আপনাকে ডাকতে চেয়েছিলাম, কিন্তু আপনি ফোনে খুব ব্যস্ত ছিলেন বলে আপনাকে আর ডাকিনি। তাই অনেক খোঁজাখুঁজি করে ওয়ার্ড্রপ থেকে একটা শাড়ি পেলাম, তাই এটা পরে নিলাম। আরিশ এখনো আগের মতো শান্ত। আরুষির মনে একটা কথা অনেকক্ষণ ধরেই আসছে, কিন্তু ভয়ে আরিশকে জিজ্ঞাসা করে উঠতে পারছে না। অবশেষে নিজের কৌতূহলটা চেপে না রেখে আরিশকে বলে ফেল। আচ্ছা, ওই ওয়ার্ড্রপে দেখলাম আরও বেশ কয়েকটা শাড়ি আছে, তা ওগুলো কার? এগুলো কি আপনি আপনার গার্লফ্রেন্ডের জন্য তুলে রেখেছিলেন? আরুষির এইরকম বোকা বোকা উত্তর শুনে আরিশের রাগটা যেন সপ্তম আসমান ছড়িয়ে গেল। শাড়িগুলো যে ওর জন্য রাখা, সেই মিনিমাম সেন্সটুকু ওর মধ্যে নেই। হ্যাঁ, আমার তো 10টা বউ, তার জন্য ওখানে 10 জনের জন্য শাড়ি রেখে দিয়েছি, যাতে সবাই একদিন করে এসে এগুলো পরতে পারে। স্টুপিড। তাহলে আমাকে বিয়ে করলেন কেন? আইসেবার আরুকে কোলে তুলে নিল, তারপর দ্রুত পায়ে বিছানায় গিয়ে আরুষিকে শুয়ে দিল আর আরুষির কানে ফিসফিস করে বলল। বাসর করার জন্য। আরুষির ভয়ে প্রাণ যায় যে অবস্থা, কিন্তু ওকে অবাক করে দিয়ে আরুষ ওর পাশে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। আরুষি যেন হাঁপছে বাঁচল। অন্ধকার ঘরে কেবল একটা লাল রঙের আলো জ্বলছে, আর তা ঘরটাকে সম্পূর্ণ আলোকিত করে দিয়েছে। আর আরুষি খাট বরাবর মাথার উপরে থাকা যার বাতিটার দিকে একমনে তাকিয়ে আছে, আর জীবনের ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলোর হিসাব নিকাশ করছে। হঠাৎই আরুষকে ওর কাছে টেনে নিয়ে ওকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। ঘটনাটা এতই তাৎক্ষণিক যে আরুষি কিছুই বুঝতে পারল না। আরুষ এবার আরুষির গলায় মুখ ডুবিয়ে দিল। আরুষির কাতুকুতু লাগছে, তাই ওর এখন খুব হাসি পাচ্ছে। না পেরে হাত পা ছোড়াছুড়ি করে হেসে ফেল, আর আরুষি থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। আরুষ বিরক্ত হয়ে বলল, এভাবে লাফাচ্ছ কেন? আমার না খুব কাতুকুতু লাগছে। একটা থাপ্পড় মারলে সব কাতুকুতু বার হয়ে যাবে। আরুষের ধমকে আরুষি শান্ত হয়ে গেল। আরুষ নেশা ভরা কণ্ঠে আরুষির দিকে তাকিয়ে বলতে লাগলো, তুমি অভ্রকে খুব ভালোবাসো, তাই না? হুম। আরুষ এবার আরুষির উত্তর শুনে খুব রেগে গেল। রেগে গিয়ে আরুষির গলায় জোরে একটা কামড় দিল, তারপর গলা থেকে মুখ সরিয়ে ঠোঁটে একটা কামড় দিল, বেশ জোরে সরে। আরুষি ব্যথায় ছটফট করছে, আর আরুষ ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে আরামে। অবশ্য নিজের বুকের মাঝে আগলে রেখেছে আরুষিকে। ওকে দেখে মনে হচ্ছে পৃথিবীর হাজার ঝড় তুফান এলো আরুষের কাছ থেকে আরুষিকে আলাদা করতে পারবে না। সকালবেলা আরুষ ঘুমো ঘুমো চোখে ওর হাতটা দিয়ে বিছানায় হাঁটতে দেখতে লাগলো। হঠাৎ অনুভব করলো যে আরুষি ওর পাশে নেই। জটপট করে উঠে দেখলো আরুষি সবই গোসল সেরে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। মাথা থেকে টাওয়ালটা খুলে দিতেই চুলগুলো কোমর ছড়িয়ে নিচে পড়লো। অপরূপ সুন্দর লাগছে দেখতে আরুষিকে। আরুষ যেন ক্রমশ নেশার ঘরে চলে যাচ্ছে। আরুষি বেলকনিতে গিয়ে দাঁড়ালো। আরুষি এতক্ষণ লক্ষ্য করেন যে আরুষ ঘুম থেকে উঠে গেছে, তাহলে হয়তো বেলকনিতে আসার সাহস দেখাতে পারতো না। আরুষির কাছে গিয়ে পিছন থেকে ওকে জড়িয়ে ধরলো, তারপর চুলের ভিতর মুখ ডুবিয়ে দিল। অদ্ভুত এক সুন্দর ঘ্রাণ আসছে আরুষির শরীর থেকে। আরুষির নেশে আসক্ত হয়ে যাচ্ছে আরুষ। পেটে ঠান্ডা হাতের স্পর্শে পেতে আরুষি একটু কেঁপে উঠল। তোমার নেশায় আসক্ত আরু পাখি, তা কি তুমি বোঝো না? এসব আপনি কি বলছেন? আর আমার খুব ঠান্ডা লাগছে, আপনার হাতটা সরান প্লিজ। আরুষ আগের অবস্থানে থেকেই বলল, এত ঠান্ডার মধ্যে তুমি গোসল করলে কেন? আরে আপনি জানেন না যে বিয়ের প্রথম রাতের পর তো মেয়েরা সকালে গোসল করে, তাই আমিও করলাম। আরুষির থেকে এমন উত্তর পেয়ে আরুষ চমকে উঠল। তারপর আরুষিকে বলল, ধমক দিয়ে বলল, এই মেয়ে, বুদ্ধি সত্যি আছে তো তোমার? তোমার সাথে কালকে রাত্রে আমার কি তেমন কিছু হয়েছে যে তুমি গোসল করেছো এই ঠান্ডার মধ্যে? আরুষি চুপচাপ হয়ে গেল। সত্যি তো, আরুষ যা বলেছে সবই তো ঠিক। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা বাড়ি ফিরবো। বলে ওয়াশরুমের দিকে চলে গেল। আরুষের মা ড্রয়িং রুমে আরুষির সঙ্গে বসে রয়েছেন। খুশিতে ঝলমল করছেন উনি, তা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আরুষের বাবাও বেশ খুশি, উনিও আরুষিকে বেশ
পছন্দ করতেন, তবে হুট করে আর যে এরকমভাবে হুট করে বিয়ের সিদ্ধান্তটা নেবে সেটা তিনি ভাবতে পারেননি কখনো। তবুও তিনি ওনার ছেলের উপর ভরসা রাখেন, বিশ্বাস করেন যে আরিশ কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। আর তার থেকে বড় কথা হলো, এটা ভেবে তিনি বেশ খুশি হলেন যে আগের মতো আরিশ আর বেখেয়ালিপনা করবে না, দেরি করে বাড়ি ফিরবে না, আবার সব কিছু আগের মতোই ঠিকঠাক হবে। আরিশের মা আরুষির কপালে চুমু দিয়ে বলেন, তুই আমার বৌমা না, আমার মেয়ের মতো। শানা আর তুই দুজনেই আমার মেয়ে, আর এখন তো আরও নিজের হয়ে গেলি। শানা, তোর ভাবিকে ওর রুমটা দেখিয়ে দে। ভাবি? সেটা আবার কে? ও তো আমার বোন, আমার জানো, আমার বেস্টি। সকালে কর্মকাণ্ড দেখে আরুষি মুচকি মুচকি হাসছে। দীর্ঘ সময় পর আরিশের হাত থেকে মুক্তি পেয়ে একটু সকলের মাঝে খোলামেলা হয়ে কথা বলতে খুবই ভালো লাগছে ওর। আর আরিশের সাথে থাকলে তো সবসময় আরিশের রোমান্টিক অত্যাচারগুলো সহ্য করতে হয় ওকে। জানো, চল তোকে তোর ঘরে নিয়ে যাই। আরুষি আর সানা আরিশের ঘরের দিকে যাচ্ছে, তখন সানা আস্তে আস্তে আরুষিকে বলল, কাল রাতে কি করলি রে জানো, আমাকে বল। আরুষি সানার কথা শুনে অবাক হয়ে গেল। ছি, এসব কি সব বলছিস? লজ্জাপতি লতা। আচ্ছা পরে শুনবো, আগে তুই ফ্রেশ হয়ে নে, রুমে যা। সানা আর আরুষি অনেকক্ষণ ধরে আরিশের রুমের সামনে দাঁড়িয়ে রয়েছে। ঘরের মধ্যে ঢুকছে না আরুষি, বরং ঢুকতে চাইছে না। যদি আবার রুমের ভিতর ঢুকে আরিশ কিছু করে তখন? কি রে যা। আমার না খুব ভয় লাগছে। গোটা একটা রাত দুজন দুজনের সাথে কাটানোর পরে এখন বলছিস ভয় লাগছে? যা। এ বলে আরুষিকে আরিশের ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিল। রুমে ঢুকতেই আরুষি দেখলো আরুষি গম্ভীর মুখ করে ওর দিকে তাকিয়ে আছে, বেশ রেগে আছে, তা ওকে দেখে বোঝা যাচ্ছে। আব কিয়া হোগা। রুমে ঢুকতেই আরু দেখলো আরুষি বসে আছে আর মুখে আছে একরাশ রাগ। আর ওর এখন আর অসুবিধা হয় না যে কখন আরুষ রেগে থাকে তা বুঝতে। আজকে দেখলে বোঝা যায় যে আরুষের মুডটা কেমন। আগে না বুঝলেও এখন বেশ ভালোই বুঝতে পারে। দিন দিন আরিশের অভ্যাসগুলোর সঙ্গে অভ্যস্ত হয়ে যাচ্ছে আরও না চাইতো। আরশি ঘরে ঢুকে চুপচাপ দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, সামনের দিকে এক পাও এগুচ্ছে না। আর আরিশও একইভাবে স্তব্ধ হয়ে বসে রয়েছে, ও নিজেও কোনো কথা বলছে না। আবহাওয়া বেশ গরম, তা ওর স্বভাব থেকে প্রকাশ পাচ্ছে। অনেকক্ষণ ধরে আরুকে সে একই জায়গায় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে আরিশ থমকে আরুকে বলল, দরজার কাছে দাঁড়িয়ে আছো কেন? দরজা দিয়ে আমার কাছে এসো। আরুষি চমকে গিয়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল আর আরিশের সামনে গিয়ে দাঁড়ালো ভয়ে ভয়ে। এতক্ষণ নিচে তুমি কি করছিলে? আর আমি 12 মিনিট 37 সেকেন্ড ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আমাকে এইভাবে অপেক্ষা করানোর মানেটা কি সেটা জানতে পারি? যদি আপনার আমার উপর আবার দয়া হয়। আপনার তো আবার দয়া মায়ার অভাব। এভাবে আপনি কেন বলছেন? আসলে আপনার মা, মানে আন্টি, উনি তো আমার সঙ্গে কথা বলছিলেন। আমাকে আটকে রেখেছিলেন বলে আমি আসতে পারিনি। আজ এবার উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে ক্রমশ আরুর দিকে ধীরে পায়ে এগিয়ে যেতে লাগলো আর আরু তত পিছু হটতে লাগলো। মা না ডাকলে বুঝি আমার কাছে চলে আসতে এক্ষুনি? আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? এই যে এক্ষুনি তুমি বললে যে মামুনি আটকে না রাখলে তুমি আমার কাছে আসতে, তার জন্যই তো তোমার কাছে যাচ্ছি। বলতে বলতে এক পর্যায়ে আরুর পিঠ দেওয়ালের সাথে ঠেকে গেল। আপনি আমার দিকে এগিয়ে আসবেন না, প্লিজ সরে দাঁড়ান, আমার খুব ভয় করছে। তাহলে আমার কথার অবাধ্য কেন হও? আমাকে যখন এতই ভয় পাও, মনে হয় না যে উনি বলে গেছেন ঘরে আসতে তাড়াতাড়ি, তাই আমি তাড়াতাড়ি যাই? তাই বলে আপনি আমাকে এত বকাঝকা করবেন? আর মাত্র 12 মিনিট তো। সময়টা তোমার কাছে মাত্র মনে হলেও আমার কাছে অনেক। সময়ের মূল্য দিতে তুমি জানো? জানো না, জানলে আমার ধৈর্যের পরীক্ষা নিতে না। আরু বুঝতে পারছে না যে মাত্র 12 মিনিটে কি এমন যায় আসে যার জন্য আরিশকে এত কথা শোনাচ্ছে। নেক্সট টাইম যদি আমার কথার মতো না চলো তো ওই বেলকনি দেখেছো, ওখান থেকে ধাক্কা মেরে ফেলে দেবো। আরুষি প্রায় কাঁদো কাঁদো হয়ে পড়ল। আমি আপনার সব কথা শুনবো, প্লিজ আমাকে ধাক্কা মারবেন না। আরুষির কাচুমাচু মুখ দেখে আরুষির খুব হাসি পাচ্ছে, তবুও কোনোভাবে আরুষির সামনে হাসতে চায় না। আরিশ কিছুটা দূরে সরে গিয়ে বলল, ফ্রেশ হয়ে নাও, তারপরে একসঙ্গে ব্রেকফাস্ট করতে যাবো। আচ্ছা। দুপুরবেলা আজ সকালবেলা ব্রেকফাস্ট করে অফিসে চলে গেছে, খুব একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আরসান আর আরিশের মা বাড়িতে নেই, শপিংয়ে গেছেন। কালকে আরুষির আর আরিশের বৌভাত বলে সব কেনাকাটা করতে গেছেন ওদের জন্য। সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে তাই অতি দ্রুত হাতে সব কাজ নিজেরাই সামলাচ্ছে। কাজের লোকগুলো যে যার মতো কাজ করতে ব্যস্ত।
খুব একটা বেশি কাজের লোক বাড়িতে নেই, দুটোই রয়েছে, একজন বাগান পরিষ্কার, গাড়ি ধোয়া এই সমস্ত কাজের জন্য, আর একজন ঘর পরিষ্কার করার জন্য। এত বড় বাড়ি একা পরিষ্কার করা সম্ভব নয়, সেই কারণেই রান্নার জন্য আরশের মা কাউকেই রাখেনি, কারণ আরশের বাবা আরশের মায়ের হাতের রান্না খেতে খুব পছন্দ করেন। অন্যের হাতের রান্না খুব একটা খান না, তাই সকাল দুপুর ও রাতের রান্নাটা আরশের মা নিজেই করেন। আরও খুবই বোর ফিল করছে একা একা, তাই ভাবলো যে সারা বাড়িতে একটু ঘুরে ঘুরে দেখা যাক। দেখতে দেখতে আরশে ঘরের বেলকনিতে গেল, গিয়ে দেখলো নিচে একটা বিশাল বড় সুইমিং পুল, আর সেখানে বিভিন্ন রকমের ব্যবস্থা করা আছে, অপরূপ সুন্দর। আর সেই দৃশ্যটা বেশ চোখ হলো আরুষির। সুইমিং পুলের কাছে যাবে বলে যে নিচে নামতে গেল, তখনই ফোনে কল আসাতেই থেমে গেল ও। ফোনটা ধরতে দেখলো তিথি ফোন করেছে। আরুষি কিছু বলতে যাবে, তার আগেই তিথি বলে উঠল, হ্যাঁ রে দোস্ত, কালকে আরিশ ভাইয়ের সঙ্গে কি কি করলি? আজ এই প্রশ্ন, এই সমস্ত কথা কেন জিজ্ঞেস করছিস আমাকে তুই? সকালবেলা সানা আর এখন তুই। বলছি তোদের কি লাজ লজ্জা বলে কিছু আছে নাকি? ফ্রেন্ড বিয়ের রাতে কি করেছে তাই নিয়ে মাতামাতি করছিস। লজ্জা পাচ্ছিস কেন? বল না রে। আমার আর ওনার মধ্যে তেমন কিছু হয়নি যে তোকে বলবো। বুঝতে পেরেছি, এখন তুই বলবি না, থাক, তোকে আর বলতেও হবে না। আমার যখন বিয়ে হবে তখন তো আমি জানতেই পারবো। তিথি লজ্জায় হাত দিয়ে মুখ ঢেকে বলল কথাটা। বজ্জাত একটা। হ্যাঁ রে, আঙ্কেল আন্টি তোদের কি মেনে নিয়েছেন? আমি তো তাড়াতাড়ি চলেই এলাম, তারপর কি কি হলো কিছুই জানি না। ওর বাবা মার কথা শুনে আরুর মনটা খুব খারাপ হয়ে গেল। সত্যি খুব মিস করছি ওদেরকে, বিশেষ করে আহানকে। শেষমেশ আহান ওকে ভুল বুঝলো, এটা সব থেকে বড় কষ্ট ওর। আর কালকের পর থেকে আহান এখন ওকে একবারও ফোন করলো না। কথাগুলো ভাবতেই চোখ থেকে অটোমেটিকলি কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো। আর সে কিছু বলছে না, চুপ করে আছে। কি রে, কিছু বলছিস না কেন? তখনই দ্রুত পায়ে কারোর হাঁটার শব্দ পেয়ে আরুষি দরজার দিকে তাকাতেই অবাক। এর থেকেও বেশি অবাক হলো অভ্র এসেছে এখানে। কি রে বল। আরুষি আমতা আমতা করে বলল, অভ্র এসেছে। অব্র ভাইয়া? অব্র ভাইয়া ওখানে কি করছে? আমি জানি না রে, আমি এখন রাখছি বলে ফোনটা রেখে দিল। অভ্র এখনো ঠায় দাঁড়িয়ে রয়েছে ঘরের ভিতর। আরুষি কাঁদো কাঁদো হয়ে বলল, তুমি কি করে এলে? তুমি এখানে কষ্টে আছো, আর আমি কি করে না আসে পারি বলো? তাই তো ছুটে এলাম তোমার কাছে। আমি তোমাকে ওই মানুষটার হাতে একা ছেড়ে দেব না, না জানি কখন কি ক্ষতি করে বসে তোমার। আরুষির মনে অভ্রর জন্য একরাশ দুঃখ রয়েছে। ওর বারবার শুধু ভাবে যে ও অভ্রকে ঠুকিয়েছে। আমি তোমাকে নিতে এসেছি, তুমি এক্ষুনি আমার সাথে যাবে। এটা আর কোনোভাবেই সম্ভব নয়। অভ্র আরুর কাছে এসে ওর হাতে হাত রেখে বলল, কেন সম্ভব নয় আরুষি? তোমার ইচ্ছা থাকলে সব সম্ভব। আমি তোমাকে আর এক মুহূর্ত এই বাড়িতে রাখতে চাই না, তুমি আমার সাথে চলো। বলে আরুষির হাত ধরে নিয়ে যেতে গেলে আরুষি বলে উঠল, আপনি প্লিজ চলে যান আর আমাকে ফেরাতে আসবেন না প্লিজ। উনি যদি একবার জানতে পারেন যে আপনি এখানে এসেছেন তাহলে আপনাকে শেষ করে দেবে উনি। আর আমি চাই না আমার জন্য আপনার দ্বিতীয়বার আবার কোনো ক্ষতি হোক। তোমাকে হারিয়ে আমার যে বড় ক্ষতি হয়েছে তা হয়তো তুমি জানো না। তুমি শুধু আমার সাথে চলো, দেখবে সব ঠিক হয়ে যাবে সব। আপনি প্লিজ চলে যান, তাছাড়া বাড়ির অন্য লোক দেখলে খারাপ বলবে। আমি আপনার সাথে যেতে পারবো না। আজ খালি হাতে ফিরছি ঠিকই, তবে তোমাকে তো আমি এখান থেকে নিয়েই যাব, না হলে যে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বলে রাগ দেখে রুম থেকে বেরিয়ে গেল। অভ্র চলে যেতে আরও মেঝেতে বসে হাওমাও করে কাঁদতে লাগলো। বারবার ওর মধ্যে অনুশোচনা কাজ করছে যে ও অভ্রকে ধোঁকা দিয়েছে। ওর মনে হচ্ছে যে ও যদি বিয়ের দিন সবটা অভ্রকে বলে দিত তাহলে এই পরিস্থিতি হতো না। এতদিনে নিজের মনে অভ্র কিছুটা হলেও জায়গা করে নিতে পেরেছিল, তাতে কোনো সন্দেহ নেই আরুর। একদিকে ওর পরিবার, অন্যদিকে আরিশ। দোটানার মধ্যে পড়ে গেছে আরও। বয়সটা নিতান্তই কম, 18 পার করে 19-এর দোরগোড়ায় পা দিয়েছে। নতুন কলেজে ভর্তি হয়ে এত সব কিছু ঘটে গেল, তা ওর জীবনটাই বদলে দিল। এমনটাও ও কখনো চায়নি। সুখের শান্তিতে একটা মানুষের সঙ্গে সংসার করতে চেয়েছিল, কিন্তু সব কিছু যেন কেমন উলটপালট হয়ে গেল। বারে বসে ড্রিঙ্ক করছে অভ্র, চোখ মুখ লাল হয়ে আছে, নিজের মধ্যে কোনো হুঁশি নেই। চারিদিকে মেয়েদের নাচ দেখতে মগ্ন ও, একটা অন্য জগতে চলে গেছে যেন ও। আশেপাশে কি হচ্ছে তার সম্বন্ধে কোনো ধারণা নেই।
হঠাৎই নাকের উপর একটা ঘুষি দিতে গলগল করে রক্ত বের হতে লাগলো নাক দিয়ে। মেঝেতে পড়ে গিয়ে উপরের দিকে তাকিয়ে আরিশকে দেখলো, কিন্তু ওর এখন কি করা উচিত তার কোনো ধ্যান ধারণাই নেই। আরিশকে মেঝে থেকে তুলে আরো একটা ঘুষি দিল ওর মুখে। সবে এখনো আরিশার অফের দিকে তাকিয়ে আছে। শহরের কম বেশি সবে আরিশকে জানে আর চেনে, তাই সবে এখন অবাক। অফের জামার কলা ধরেই বলল, তোর সাহস হয় কি করে আমার বাড়িতে গিয়ে আমার বেডরুমে ঢুকে আমার বউকে তোর কাছে নিয়ে আসার কথা বলার? যা করেছি বেশ করেছি, আরও করব। শুধু শুধু তোর বেডরুম কেন, তোর বউয়ের শরীরটা ছিঁড়ে কুড়ে খাবো, তখন দেখবি তুই কিছুই করতে পারবি না। আরিশ অভ্রকে ধরে বেধড়ক পেটাতে লাগলো। কথাটা যেন ওর বুকের মধ্যে তীরের মতো বিচ্ছে। আশেপাশে লোকজন আরিশকে থামালো। মার খেয়ে মাটিতে পড়ে আছে অভ্র। আর যদি তোকে কখনো আমার বউয়ের আশেপাশে দেখেছি তো সেদিনই তোকে শেষ করে দেব বলে বেরিয়ে গেল ওখান থেকে। আরিশের মাথায় যেন রক্ত উঠে গেছে। ঠিক ভুলের কোনো জ্ঞান, হিতাহিত জ্ঞান ওর এখন নেই। এদিকে রাত অনেক হয়ে গেছে, প্রায় 11টা ছুঁই ছুঁই। এখনো বাড়িতে যায়নি আরিশ। প্রচণ্ড স্পিডে গাড়ি চালিয়ে বাড়িতে গেল আরিশ। ওর বাবা মাও অপেক্ষা করতে করতে অবশেষে না পেরে ঘরে চলে গেছেন। অবশ্য আরও যে অপেক্ষা করে আছে তেমনটি নয়। ভালো লাগছে না বলে ঘরে না থেকে সুইমিং পুলে নিজের পা দুটো ডুবিয়ে বসে আছে আরুষি। কিছুটা হলেও রিল্যাক্স ফিল করছে এখন। রুমে ঢুকে আরুষিকে খুঁজে না পেয়ে বেলকনির দিকে নজর পড়ল। দেখলো যে আরুষি নিচে বসে জলে পা ডুবিয়ে। এত রাতে ও রুমে না থেকে সুইমিং পুলে দেখে যেন আরিশের রাগ আরও বেশি বেড়ে গেল। দ্রুত পায়ে সুইমিং পুলের পাশে গিয়ে পিছন থেকে আরুষিকে জলের মধ্যে ধাক্কা মারল আর নিজেও জলে নেমে গেল। আরুকে পিছন থেকে সুইমিং পুলে ধাক্কা মেরে মাথা ভর্তি রাগ নিয়ে আরিশও জলে নেমে পড়ল। হঠাৎ আচমকা ঘটনাটা হয়ে যাওয়ার কারণে আরও বেশ অবাক হয়ে গেল। এত রাতে কে এমন কাজ করলো তা দেখার জন্য সামনে তাকাতে দেখলো আরিশ জলে নামছে আর মুখটা লাল হয়ে রয়েছে। চোখ দুটো দিয়ে যেন আগুন ঝরছে। আরও মনে মনে ভাবছে, হঠাৎ কি হলো যে উনি এভাবে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলেন আর এত রেগে আছেন কেন? তাহলে আমাকে কি এখনই এই সুইমিং পুলে? না না, এসব কি ভাবছি? এই কথা ভাবতেই আরও চমকে উঠল। আরিশের রাগী ফেসটা দেখে আরও পিছাতে লাগলো। আরিশ যত এগিয়ে আসছে আরও তত পিছিয়ে যাচ্ছে। আরিশের একেই মাথায় রাগ করে রয়েছে, তার উপরে আরশুকে পিছিয়ে যেতে দেখে রাগটা যেন দ্বিগুণ হয়ে গেল। আর এক পাও যদি ওখান থেকে সরেছো তো আজই তোমার শেষ দিন, এটা মনে রেখো। আরও আর পিছিয়ে যাওয়ার সাহস দেখালো না। যা হওয়ার এমনিতেই হবে, তাই আরিশের ভয়ে দাঁড়িয়ে রইল সেখানে। জলে ফেলে দেওয়ার কারণে আরিশের গোটা শরীর ভিজে চুপচুপে হয়ে গেছে। মাথার চুলগুলো ভিজে গিয়ে একত্রিত হয়ে আছে। সেটা একেবারে শরীরের সাথে লেপ্টে রয়েছে। দেখতে অনেক আকর্ষণীয় লাগছে, তবে এই মুহূর্তে আরিশের ঠিক চোখে ধরবে কি সেটা ও জানে না। আরিশকে আরুর চুলের মুঠি ধরে ওর কাছে নিয়ে আসলো। চুলের মুঠিটা ধরার কারণে ব্যথায় আরু আহ করে শব্দ করে উঠল। কি খুব কষ্ট হচ্ছে? এখন আমার থেকে ছানা পেতে ইচ্ছে হচ্ছে তাই না? খুব ইচ্ছে আমাকে ছেড়ে তোমার ওই প্রেমিক অভ্রর কাছে যাওয়ার, তাই না? পানির মধ্যে আরুর হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আরিশের থমকানিতে। ওর প্রশ্নটা হলো যে অভ্র যে এখানে এসেছিল আর সেটা জানলো কি করে। আরিশ বলল, কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। খুব ইচ্ছে তাই না আমাকে ছেড়ে ওর কাছে চলে যাওয়ার? আরুষি কোনো কথা বলছে না দেখে আরিশ এবার আরুর মুখটা জোরে চেপে ধরল। আমার কাছে থেকে ভালোবাসা পাও না বলে খুব কষ্ট হয় তাই না? আর ওই অভ্র তোমাকে পৃথিবীর সব ভালোবাসা এনে দেবে তাই না? নিজের চোখকে সঠিকটা দেখাতে শেখাও। এখনো তো বুঝতে শেখোনি নিজের ভালো মন্দ। আর কবে শিখবে? কবে শিখবে? আরিশ মুখটা এতটাই জোরে চেপে ধরেছে যে ব্যথায় আরও চোখ দিয়ে ক্রমাগত জল পড়ছে। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে আর তা মাথা থেকে ঝরে যাওয়া সুইমিং পুলের জলের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। সেই চোখের জলটুকু কতটা আরিশ অব্দি পৌঁছাচ্ছে তা আরুষই জানে না। আরও কোনো কথা বলতে পারছে না। আরিশ এবার ধাক্কা দিয়ে আরুকে দূরে সরিয়ে দিয়ে পাগলের মতো করতে লাগলো। আরিশ নিজের মাথায় নিজের চুলগুলো টেনে ধরেছে আর জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, এতই যখন ভালোবাসো ওই অভ্রকে, তাহলে কেনই বা আমার জীবনে এলে? কেন? আমাকে শেষ করে দেওয়ার জন্য? একটা কথা মনে রেখো, যতদিন আমি বেঁচে থাকবো তুমি আমার সাথেই থাকবে। সে তোমার ইচ্ছা হোক আর না হোক, আমার থেকে তোমার নিস্তার নেই। তুমি আমার আসক্তি। আরিশ এবার আরুর কাছে গিয়ে দাঁড়িয়ে ওর মুখে আলতো করে স্পর্শ করে বলল, তুমি তো আবার আমাকে ভালোই বাসো না,
আর চাও না যে আমি তোমার জীবনে থাকি। তাই তোমার মুক্তির পথ একটাই, তুমি আমাকে মেরে ফেলো। আরুষির চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। আরিশের পাগলামি দেখে ও কি করবে কিছু বুঝতে পারছে না, কারণ এর আগে ও আরিশকে কখনো এত পাগলামি করতে দেখেনি। আর আরুর মনে একটাই প্রশ্ন জাগছে যে আরিশ অভ্রকে নিয়ে এত বেশি কেন ভাবছে। সে তো আর অভ্রর কাছে ফিরে যাচ্ছে না, তাহলে এই সমস্ত কথা আরুষই ভাবছে। আর তখনই আরিশ আবারও জোরে চেঁচিয়ে বলতে লাগলো, কি বলছি আমি? বললাম না মেরে ফেলো আমাকে, এটাই তো তুমি চাও। আরিশের ধমক শোনা মাত্রই আরুষির হার্টবিট যেন থেমে যাওয়ার উপক্রম। আরিশের পাগলামিটা ক্রমশ বেড়ে যাচ্ছে, তাই ওকে এখন থামানোর প্রয়োজন দেখে আরুষি আরিশের আরও কাছে গিয়ে ওর চুলে মুঠি ধরে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এছাড়া আর কোনো উপায় ও দেখল না। আচমকা আরুষি থেকে এমন কিছু হবে তা ভেবে আরিশ বেশ অবাক হলো, কিন্তু আরিশ আরুষিকে দূরে ঠেলে দিল না, বরং আরও নিজের কাছে নিয়ে এলো। ঠান্ডায় আর আরিশের থেকে নিজেকে আর না ছাড়িয়ে আরুষি আরিশের জামার কলারটা আঁকড়ে ধরলো। বেশ কয়েক মিনিট পর আরিশ শান্ত হলে আরিশকে ছেড়ে দিয়ে পাশে দাঁড়ালো আরু। ক্রমশ হাঁপাচ্ছে আরুষি, বড় বড় শ্বাস নিচ্ছে তার সঙ্গে আরিশও। আরিশের আরুর উপর সমস্ত রাগ গলে জল হয়ে গেল। পুনঃ সমস্ত কথা ভুলে গেছে ও। আরুষির এখন খুব লজ্জা লাগছে। হঠাৎ আচমকা ও নিজেও যে এরকম কিছু করে ফেলবে সেটা হয়তো ভাবতে পারেনি নিজেও। তবু যে করেই হোক আজকেও থামাতে সক্ষম হয়েছে। আর সেবার আরুষিকে কোলে তুলে নিয়ে ঘরের দিকে হাঁটা দিল। রুমে এসে দুজনে চেঞ্জ করে নিল। এর মধ্যে আরুষি অনেকবারই হাসি দিয়েছে। বৃষ্টিতে ভিজতে ও বরাবরই খুব ভালোবাসে, কিন্তু রাতে ভিজলে ওর সমস্যা হয়। আরুষি দেখলো আরুষি বারবার হাসি দিচ্ছে, তাই আর বেশিক্ষণ দেরি না করে কিচেনে গিয়ে 2 কাপ কফি করে আনলো দুজনের জন্য। আরুষি ব্ল্যাঙ্কেটের নিচে চুপচাপ গুটিসুটি হয়ে শুয়ে রয়েছে, আর আরিশ হঠাৎ এসে ওকে ডাকলো। এই নাও তোমার কফি। আরও কফিটা হাতে নিয়ে এক চুমুক দিল। কেমন হয়েছে? ভালো হয়েছে, বাট এটা কি আপনি করেছেন? তোমার কি মনে হয় এত রাতে আমার অন্য বউ এসে তোমার জন্য কফি করে দিয়ে যাবে? ঠিক তা না, আসলে আপনি নিজেই এত হট, তার উপর আবার কফি, আনবিলিভেবল। আরিশ আরুষির মুখের কাছে গিয়ে বলল, রিয়েল আরু পাখি? এই না না না, আমি সেভাবে বলতে চাইনি যেভাবে আপনি ভাবছেন। তুমি যদি বলো তো এক্ষুনি আমি শুরু হয়ে যাব। একদম না। বলে আর একবার কফিতে চুমুক দিয়ে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে গেল। আর চোখে আরিশের দিকে তাকাতে লাগলো। আর দেখলো যে আরিশ মুচকি এসে ওর খাওয়া কফির কাপটা নিয়ে বেলকুনির দিকে চলে গেল। লোকটা বড়ই অদ্ভুত, কখন কি চায় বোঝা মুশকিল। সকালবেলা আজকে ওদের বউ ভাত, তাই সকাল থেকে বাড়ি সাজানো শুরু হয়ে গেছে। বাইরে বেশ কোলাহলের আওয়াজ শোনা যাচ্ছে। কাল রাতে অনেক বেশি দেরি করে ঘুমানোর কারণে আরুষির সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে পাশে দেখলো যে আরিশ নেই। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার জন্য নিচে যেতে লাগলো। এমনিতেও আজকে দেরি হয়ে গেছে, প্রথম দিন এ বাড়িতে, আর আজই দেরি। না জানি সকলে কি ভাববে। নিচে যাওয়ার জন্য রুম থেকে বের হতে দেখলো যে সানা ওর রুমের দিকে আসছে, আর ওর হাতে ট্রে, তাতে ব্রেকফাস্ট সাজানো। বুঝতে পারলো যে অনেক বেশি দেরি হয়ে যাওয়ার কারণে সকালের ব্রেকফাস্ট হয়ে গেল, ওর হয়নি। এই মুহূর্তে আরশির উপর খুব রাগ হচ্ছে ওর। কেন ডাকলো না ওকে? সবে ওকে এখন কি ভাববে? সানা আরুষির রুমে ঢুকে বিছানায় খাবারটা রেখে আরুষিকে বলল, তা রোজ রোজ আমার ভাইয়া তোকে এত ভালোবাসা দিলে তুই বেঁচে থাকবি তো জানো? মানে? দাঁত বের করে হেসে বলল কথাটা। আরুষি খাপে কি বলল, ওরে আমার অপুস বালিকা, মেয়ে এখনো মানে বুঝলো না রে। আরে বলবি তো কি হয়েছে, না হলে আমি বুঝবো কি করে? কালকে রাতে সুইমিং পুলে বেশ রোমান্টিক সিন চলছিল, তা কিন্তু আমি দেখেছি। কি দেখেছিস তুই? ও ভাবলো হয়তো সানা আরশের করা পাগলামোগুলোর কথা ও জেনে গেছে। তোরা যা সিনেমা দেখালি তাই দেখলাম, একদম সুপার ডুপার হিট একটা মুভি, বাট দুর্ভাগ্য অ্যাট লাস্ট কিছুই দেখতে পারলাম না। তার কারণ হিরো হিরোইনকে নিয়ে রোমান্টিকভাবে কোলে তুলে নিয়ে ঘরে চলে গেল। তারপর কি হয় সেটা আমি না জানলেও তুই আশা করি ভালো করেই জানিস। আরুষি কথা ঘোরানোর জন্য বলল, তোরা সবাই ব্রেকফাস্ট করেছিস? না করলে আমার সঙ্গে করে নে। ব্রেকফাস্ট আমরা সবাই করেছি, কিন্তু তুমি কথা ঘুরিও না এখন। যেমনটা তুই ভাবিস ঠিক তেমনটা হয় না আমার সব সময়। বুঝি, তুমি আর আমাকে বুঝাতে এসো না বাবু। সন্ধ্যাবেলা আরুষিকে বসানো হয়েছে। বেশ ভালোই ডেকোরেশন করেছে অল্প সময়ের মধ্যে, আর প্রচুর লোকজন এসেছে। সবাই গিফট দিয়ে যাচ্ছে আর কথা বলে যাচ্ছে আরুষির সাথে।
আরুষি কেবল হু হা করে মাথা নাড়িয়ে তাদের কথার উত্তর দিচ্ছে। সানা আর তিথি ওর পাশে বসে বেশ হাসি মজা করছে ওকে নিয়ে। সকলে উপস্থিত থাকলেও আরুষ উপস্থিত নেই। তিথি আরুষির কানে কানে ফিসফিস করে বলল, তা আমাদের এই জিজু কোথায়? সে কি লজ্জায় পালিয়েছে নাকি? তার আবার লজ্জা? কালকে রাতে তো। সানা আর কিছু বলতে যাচ্ছিল, তাই কথা ঘোরানোর জন্য আরও বলে উঠল, আমাকেও ঠিক বলে যায়নি যে কোথায় আছেন, তাই আমি জানি না। ওদের কথা বলতে বলতে আরিশ এসে পৌঁছালো, মুখে সেই মন মাতানো হাসির সঙ্গে, যেটা দেখলে যে কোনো মেয়েই ক্রাশ খাবে। আজকে আরিশকে দেখে আরও এক দফা ক্রাশ খেয়েছে, তবে সঙ্গে সঙ্গেই তা হজম করে নিয়েছে আরিশের করা কর্মকাণ্ডগুলোর কথা ভেবে। ওগুলো ভাবলেই ও আতঙ্কিত হয়ে যায়। তার সঙ্গে মনে পড়ল কালকে রাতে আরিশের করা পাগলমোগুলো। আরিশ ওদের কাছে গেল। কি জিজু, কোথায় ছিলেন এতক্ষণ? আপনার বউঝাই আপনাকে অনেক মিস করছিল। আরও তিথির দিকে অবাক চোখে তাকালো আরিশ, তারপর আরুর দিকে তাকিয়ে বলল, বড্ড ভালোবাসে কিনা আমাকে, তাই মিস করছে। তাই দেখো আমিও তাড়াতাড়ি চলে এলাম। হাসিই বলছিল আপনি কত রোমান্টিক। ও রিয়েলি? ফাইনালি আমার রোমান্টিসিজম আমার বউয়ের মনে ধরেছে, ভেবে খুশি হলাম। ক্যারি অন। তুই সব বানিয়ে বানিয়ে কেন মিথ্যা বলি? সেসব ছাড়, আজ দেখিস হারিস ভাইয়া তোকে কেমন আদর করে। সব আত্মীয় স্বজন চলে যেতে লাগলো। এই মুহূর্তে আহানের কথাটা খুব মনে পড়ছে আরুর। এতক্ষণ ওখানে বসেছিল একটাই আশা নিয়ে যে আজ হয়তো আহান আসবে বা তার বাড়ি থেকে কেউ আসবে, এতটা হয়তো তাকে দূরে সরিয়ে দেবে না, কিন্তু কিছুই হলো না তেমন। এসব ভেবে ওর মনটা খুব খারাপ লাগতেছে। রাত 11:30 পর আরুষের ঘরে বসিয়ে রেখে সানা বাইরে থেকে দরজা দিয়ে চলে গেল। চারিদিকে লাল রঙের মোমবাতি জ্বলছে। পুরো খাটটা গোলাপ ফুলের পাপড়িতে সাজানো, মেঝেতে গোলাপের পাপড়ি ছড়ানো রয়েছে অনেক। একটা খুব সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়ছে গোটা রুম জুড়ে। খুবই রোমান্টিক পরিবেশ। খাটের মাঝখানে আরিশের অপেক্ষারত হয়ে আরু বসে আছে। বাসর ঘরে একা বসে আছে আরু, আরিশের জন্য অপেক্ষা করছে। প্রথম দিন ওর সাথে কি কি ঘটেছে না ঘটেছে সেগুলো আর কিছুই মনে নেই, কিন্তু এতদিনে দ্বিতীয়বার আর এমন কিছু হয়নি আরিশের সাথে। তাই আজও আরিশ ওর ওপর হামলে পড়বে কি না সেই নিয়ে কিঞ্চিত প্রশ্ন আছে আরুর মনে। 11:30টার সময় ওকে সানা বসিয়ে রেখে চলে গেছে, আর এখন বাজে ঘড়ির কাঁটা 1টা ছুঁই ছুঁই। এতক্ষণ ধরে এক জায়গায় বসে রয়েছে আরু, ঘুমাতেও পারছে না। শুধু মনে হচ্ছে এখনই যদি আরিশ এসে ওকে ঘুমাতে দেখে তাহলে ভাববে ও আরিশের জন্য অপেক্ষা করেনি, তখন তো আরিশ বকাবকি করবে। এসব কথা এখন ওর মাথার ভেতর চলছে। এক জায়গায় এতক্ষণ ধরে বসে থেকে হাঁসফাঁস করছে আরু, না পেরে গায়ের কোনো পোশাক পরিবর্তন না করেই ঘুমিয়ে পড়ল। এর মাঝে যদি আরিশ বাড়ি আসে, যদি ওকে বকে তাহলে ওর কিছু কর নেই, কারণ ও নিজে জানে যে ও অনেকক্ষণ আরিশের জন্য অপেক্ষা করেছে। অনেকক্ষণ ড্রাইভ করার পর ফার্ম হাউসে পৌঁছেছে আরিশ। সারাদিন অত্যন্ত ধকল গেছে, তাই খুব ক্লান্ত। দারোয়ানকে কিছু একটা বলে ঘরের ভেতর চলে গেল আরিশ। গায়ে থাকা পাঞ্জাবিটা খুলে শুয়ে পড়ল। শুয়ে পড়েছে আর মাথায় চলছে আরুষিকে নিয়ে হাজারো জল্পনা কল্পনা। আজকে এমন একটা দিনের রাতে ও এখানে আসতে বাধ্য হয়েছে, কারণ ও জানে আরুষিকে দেখলে হয়তো নিজেকে আর কন্ট্রোল করা সম্ভব নয় কোনোভাবে। তাই তার থেকে ভালো আজকের দিনটাই ওর থেকে একটু ডিস্টেন্স রেখে থাকা। এমনিতেও আরিশ কখনো আরুষিকে খারাপভাবে স্পর্শ করেনি। প্রথম দিন কেবলমাত্র আরুষিকে ভয় দেখানোর জন্যই সব কিছু করেছিল, তবে কোনো রকম শারীরিক সম্পর্ক গড়ে তোলেনি আরুষির সঙ্গে। আর এতটা নিজ মানসিকতার মানুষ নয় আরিশ। ও আরুষিকে ভয় দেখাবে কি, তার আগেই আরুর জ্ঞান হারিয়ে যায়। তার জন্য কাজটা সহজ হয়ে যায় ওর কাছে। যতক্ষণ আরু অজ্ঞান অবস্থায় পড়েছিল ততক্ষণ আরিশ আরুর থেকে এক পলকও সরায়নি। হয়তো এটাই নিজের ভালোবাসার মানুষকে দেখার সুখ। ভালোবাসি কথাটা আরুকে না বলতে পারলেও কখনো ভালোবাসার কমতি রাখেনি ও। সবসময় ভয় হয় এই ভেবে যে এই বুঝি ওর আরু পাখি ওর থেকে হারিয়ে গেল, হয়তো কেউ কেড়ে নিল ওর থেকে। হাজার জল্পনা কল্পনা করতে করতে কখন চোখের পাতা দুটো ভারী হয়ে গেল তা আরিশের খেয়ালই নেই। হঠাৎ দরজায় ঠকঠক শব্দে ঘুম ভেঙে গেল আরুষির। সারা রাত ঘুম একটা খুব ভালো হয়নি, অনেকটা টেনশন মিশ্রিত ঘুম ছিল। তবে এখন ঠিক কয়টা বাজে আরুষি জানে না।
ও ভাবলো হয়তো অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই কেউ ডাকতে এসেছে। চোখ খুলে ঘড়ির দিকে তাকাতেই দেখলো ভোর 4:30 বাজে। ঘড়িটা কি খারাপ হয়ে গেল? কিন্তু কাল তো ঠিকই ছিল। এসব কথা ভাবতে ভাবতেই আবারও দরজায় টোকা পড়লো। আরুষি আর দেরি না করে তাড়াতাড়ি দরজাটা খুলে দিল, হয়তো আরিশ এসেছে এই ভেবে। আর ঠিক তাই হলো, আরিশ এসেছে। আরও দরজা খুলতেই আরিশ শান্ত কণ্ঠে বলল, ঘুম হয়েছে সারা রাত? আরুষি চুপ করে আছে। ঘুম তো ভালো হবেই, আমি বিহীন একটা রাত কাটালে তাই। তা ভালো ঘুমালে চোখ মুখের এই অবস্থা কেন? কেমন ফোলা ফোলা লাগছে চোখ দুটো। আপনার জন্য অপেক্ষা করেছিলাম অনেক রাত অবধি, তবে আপনি আসেননি। কোথায় গিয়েছিলেন আপনি? মাথা নিচু করে কথাগুলো বলল আরিশ, শব্দ করে হেসে ফেল। তারপর আরুষিকে ওর বুকে জড়িয়ে নিল। আমার ছোট্ট বউটা আমার জন্য অপেক্ষা করছিল রাত জেগে, শুনে খুশি হলাম। আচ্ছা, এখন আমি চলে এসেছি, এখন আমার সাথে ঘুমাবে? তুমি এখনো জামা কাপড় চেঞ্জ করোনি কেন? আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর মনে নেই। আচ্ছা, করোনি যখন, আমি এখন করিয়ে দিচ্ছি। আরও চোখ দুটো যেন বার হয়ে আসবে এরকম অবস্থা। তাড়াতাড়ি আরিশের থেকে দূরে সরে গেল। না না, আপনাকে কিছু করতে হবে না, আমি আসছি বলে তাড়াতাড়ি একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আরুষি চলে যেতে আরিশ হেসে বিছানায় গড়াগড়ি দিতে লাগলো। আরুষির কাণ্ড দেখে আরুষি যে সত্যি ওর কথা বিশ্বাস করে নেবে এটা আরিশ ভাবেনি। তবে এটুকু করার ক্ষমতা রাখে আরিশ, সেটা হয়তো আরুষি ভালোই বুঝতে পেরেছে। আরুষি ড্রেস চেঞ্জ করে এসে দেখলো আরিশ ঘুমিয়ে পড়েছে। আরিশের কাছে গিয়ে নিজের মুখ নিয়ে গিয়ে বেশ গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো আরিশ ঘুমিয়ে আছে কিনা। তারপর দেখলো যে আরিশ ঘুমিয়ে পড়েছে। এটা ভেবে একটা দীর্ঘশ্বাস নিতেই আরিশ আরুষির হাত ধরে বিছানায় ফেলে দিল। কি ভেবেছিলে আরু পাখি, আমি ঘুমিয়ে পড়েছি? না, আমি ভাবলাম আপনি হয়তো ঘুমিয়ে পড়েছেন, তাই দেখলাম আর কি। কেন গো, ঘুমিয়ে পড়লে কি অনেক কিছু মিস করে যেতে আরু পাখি? আপনি এসব কি যা তা বলছেন, মোটেও না। ওয়েট, আমার একটা খুব একান্ত ব্যক্তিগত কাজ বাকি আছে, সেটা আমাকে করতে দাও। এই ভোরবেলা আপনার আবার কি কাজ? আর সাথে সাথে আরুর কোমর ধরে নিজের সাথে এনে হালকা করে আরুষির ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালো। কালকে রাতের পেন্ডিং কাজটা এখন করছি। আরুষি আর কিছুই বলল না, চুপ করে রইল। কারণ আর কিছু বলে যদি আরিশ আবার কিছু করে ফেলে সেই ভয়। এখন তুমি নিজে ঘুমাও আর আমিও ঘুমাই বলে আরুষিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আজকে আরিশ অফিসে যাবে, কলেজে বেশি যাচ্ছে না, এই কয়দিন অফিসে যাবে। আর সমস্ত নোটস ও পেয়ে যায় বলে ব্যাপারটাতে বেশি কিছু মনে হয় না। এই বছরে ওর পিএইচডির শেষ বছর। ওর ইচ্ছে ছিল বিদেশে প্রফেসরি করার, তবে আপাতত সেই সমস্ত বিষয় নিয়ে এখনও ভেবে দেখেনি। আরুষিকে কলেজের সামনে নামিয়ে দিল আরিশ। টাইমে আমি তোমাকে নিতে আসবো আরু পাখি, আর সামান্য দেরি হলেও এক পাও নড়বে না, বলে দিলাম। আমি যতক্ষণ না আসবো ততক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকবে। আর আজকে সানা কলেজে আসেনি বলে এটা ভেবো না যে আমি কিছুই জানতে পারবো না। তোমার অগোচরে সমস্ত কিছু আমি জেনে যাব, এটা মনে রেখো। বলে গাড়িটা নিয়ে চলে গেল। কেমন মানুষ উনি, যাওয়ার আগেও শাসিয়ে গেল আমাকে। আরু পাখি কোথাও যাবে না। আরিশের মিমিক্রি করে বলল। এই বলে কলেজে ঢুকে গেল আরু। অফিসে আরিশর কেবিনে বসে ইম্পর্টেন্ট ফাইলটা একটু চেক করছে। তখনই আফজাল সাহেবের রুমে আসলো। উনি কখনো আরিশের পারমিশন নেন না, কারণ আরিশ সেটা পছন্দ করে না। বাবা, কোনো দরকারি কাজ? না হলে তুমি তো সচরাচর আমার কেবিনে আসো না। তোমার খালাম্মা ফোন করেছিলেন, তো ওনারা আর 1 মাস পরেই এখানে শিফট হচ্ছেন। আর তুমি তো জানো যে তোমার খালাম্মা কি চান। এই কথা না, ওনার মনে কি আছে, উনি কি চান না চান সেটা তো আমি জানবো না বাবা। উনি তোমাকে হয়তো বলতে পারে, কিন্তু আমাকে তো বলেননি, তাই আমি জানি না। রাইসার সাথে তোমার বিয়েটা দিতে চান। আরিশ আগের মতো থেকেই বলল। এটা তো একেবারে সহজ কাজ। কিভাবে? সরাসরি জানিয়ে দাও যে আমি বিয়েটা করতে পারবো না, আমার বউ আছে। আমি জানিয়েছি, তবে কথাটা এখনো পৌঁছায়নি রাইসার কান অব্দি। পৌঁছায়নি, পৌঁছে যাবে, কোনো টেনশন করো না। আর এটা নিয়ে তুমি এত বেশি ভেবো না, আই উইল ম্যানেজ। বাই দ্য ওয়ে, হট কফি নাকি কোল্ড কফি? কোল্ড কফি চ্যাম্প, আই এম প্রাউড অফ ইউ। এত সহজে আমি ব্যাপারগুলো ভেবে দেখি না, তাই হয়তো আমার কাছে কমপ্লিকেটেড লাগে। কিন্তু তুমি যে কি করে এগুলো পারো বুঝতে পারি না। টপ সিক্রেট বাবা। বলে চোখ মারল। বাবা ছেলে উচ্চ স্বরে হেসে উঠল। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আষাঢ় মাস শেষ করে শ্রাবণ মাসের আগমন হওয়ার সাথে সাথেই যেন বৃষ্টির ধারাটাও ক্রমশ বেড়ে চলেছে।
আর তার সাথে চঞ্চল হয়ে উঠেছে আরুর মন। খুব বৃষ্টিতে ভিজতে ভালোবাসে। এই মুহূর্তে ইচ্ছে করছে বাইরে গিয়ে দুহাত মিলিয়ে বৃষ্টিতে ভিজতে। এটা ওর লাস্ট ক্লাস, তারপরে আর কোনো ক্লাস নেই, তাই নিঃসন্দেহে ভিজবে এইরকম মনে স্থির করলো আরু। ছুটির সাথে সাথে ছাতাটা মিলিয়ে কোনো রকমের বাইরে একটা নিরাপদ জায়গায় এসে দাঁড়ালো আরু। তবে মনটা আনচান করছে বৃষ্টিতে ভেজার জন্য। আরিশের কথাটা যেন প্রায় ভুলেই গেছে। অবশেষে মস্তিষ্ক আর মনের সঙ্গে দীর্ঘ সংঘাতের পর মন জয়ী হলো। কোনো পিছুটান না রেখে নেমে গেল বৃষ্টির মাঝে। বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা শরীরকে স্পর্শ করছে, আর তেমনি আরও প্রাণবন্ত হয়ে উঠছে আরও। এখন একটা কবিতা ওর প্রচণ্ড মনে আসছে, আর অপেক্ষা না করে মুখের বলিতে কবিতাটা ফুটে উঠল। মাসটা নাকি শ্রাবণের, বাইরে প্রচণ্ড বৃষ্টি মুখর পরিবেশ, চারিদিকে মেঘের ঘনঘটায় আচ্ছন্ন। একাকিত্ব জিনিসটা যেন আজকাল বড়ই গ্রাস করেছে আমাকে। কোনো এক শ্রাবণে তোমার হাতটা ধরেই আমি হাঁটতে চেয়েছিলাম কোনো এক বৃষ্টি ভেজা পথে। বৃষ্টির প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে বাতাসে যেমন সুগন্ধ ছড়ায়, এক প্রেমময় পরিবেশের সৃষ্টি করে, তখন সেই ঘ্রাণটাই আমি তোমার সাথে নিতে চেয়েছিলাম। যখন বৃষ্টিতে ভিজে চুপচুপে শরীর নিয়ে তোমার সামনে এসে দাঁড়াতাম, তখন কোনো রকম লোভাতুর দৃষ্টিতে নয়, হয়তোবা ভালোবাসার চাহনিতেই দেখতে আমাকে। তখন আলতো করে গালে স্পর্শ করে বলতে, পাগলি আমার। কোনো রকম বিরক্তি ছাড়াই চুলগুলোকে আলতো করে মুছে দিতে। হয়তো এটার মধ্যেই তুমি আমার সৌন্দর্যটাকে খোঁজার চেষ্টা করতে। বৃষ্টি ভেজা সন্ধ্যার সময় ধোয়া ওটা কফির মগটা যখন তুমি আমার হাতে ধরিয়ে দিতে, আর আমার সাথে তাল মিলিয়ে বৃষ্টির ফোঁটা গুনতে হতে, তখন তুমি বলতে, তুই যে আমার বৃষ্টি বিলাসী। তবে ওর কল্পনার মতো আরিশও কি কখনো এই বৃষ্টির মধ্যে ওর সৌন্দর্যটা খুঁজে পাবে? এই সমস্ত প্রশ্ন আরুর মাথায় আসছে, কিন্তু মন থেকে উত্তর এলো যে যেদিন দুজন দুজনকে ভালোবাসবে সেই দিন হয়তো এই অনুভূতিগুলো কাজ করবে দুজনেরই। ভিজতে ভিজতে প্রায় কাক ভেজা হয়ে গেছে আরু। প্রায় 20 মিনিট ধরে বৃষ্টিতে ভেজার পরও আরিশকে আসতে না দেখে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো আরু। হাঁটতে হাঁটতে রাস্তার পাশ দিয়ে একটা গাড়ি যেতেই জামা কাপড়ে কাদা ছিটিয়ে গেল। গাড়িটা আরুকে ছাড়িয়ে অনেকটা দূরে যেতেই আরুর প্যাঁচাল শুনে হয়তো গাড়িটা থেমে গেছে। গাড়িটার কাছে গিয়ে আরু জোরে চেঁচিয়ে বলতে লাগলো, স্টুপিড, আপনি দেখে চলতে পারেন না? চোখ কি বাড়িতে রেখে এসেছেন নাকি? বউকে যত্ন করে রেখে দিতে বলেছেন। সমস্ত কথা বলতে বলতে গাড়ির ভিতরে থাকা মানুষটা হাত ধরে আরুষিকে গাড়ির ভেতর টেনে নিতেই আরুষি চিৎকার করে উঠল বাঁচাও বলে। আর তার আগেই গাড়িটা স্টার্ট দিয়ে চলতে শুরু করলো। ভিতর থাকা লোকটা আরুকে গাড়ির ভিতর টেনে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে গাড়ি চালানো শুরু করে দিল। ড্রাইভ সিটে বসে থাকা লোকটাকে দেখে আরও চিনতে পারল না। ওর গলা যেন আরও শুকিয়ে আসছে। না জানি লোকটা কোথায় নিয়ে যাচ্ছে আর তার উদ্দেশ্যই বা কী, কিছু জানে না ও। আরও ইচ্ছে মতো কিল ঘুষি মারছে নিজেকে বাঁচানোর জন্য। আপনি গাড়ি থামান, না হলে আমি কিন্তু এক্ষুনি গাড়ি থেকে ঝাঁপ দিব বলে দিলাম। কথাটা বলতেই আরও জোরে দুম করে আরও একটা কিল বসালো লোকটার কাঁধ বরাবর। লোকটার রীতিমতো খারাপ অবস্থা, প্রচণ্ড ব্যথা পেয়েছে। শেষমেশ না পেরে সিটের পাশ থেকে ক্লোরোফর্মের বোতলটা নিয়ে আরুর মুখের সামনে স্প্রে করতেই কিছুক্ষণের মধ্যে আরও অজ্ঞান হয়ে গেল। আর তার সঙ্গে লোকটাও যেন হাঁপ ছেড়ে বাঁচল। এত কিল ঘুষি লোকটাকে আরও মেরেছে, তা সারা জীবনও এত কিল ঘুষি পায়নি সে। যার হাত পা বাঁধা অবস্থায় আরুকে বেঁধে রেখেছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এতক্ষণে গায়ের ভিজা জামাগুলো প্রায় অর্ধেক শুকিয়ে এসেছে। কতক্ষণ যে এভাবে পার করলো তার হিসেব নেই। জ্ঞান ফিরতে নিজেকে একটা অন্ধকার ঘরে আবিষ্কার করেছে। জোরে জোরে চেঁচাতে লাগলো আরু। হঠাৎ একটা গায়ের উপর দিয়ে আরশোলা যেতেই আরু আরও বেশি কান্না করতে লাগলো। প্লিজ হেল্প, কেউ আমাকে বাঁচান, আমি বাড়ি যাব। প্লিজ কেউ হেল্প করুন, আমি ওনার কাছে ফিরে যাব। প্লিজ প্লিজ হেল্প বলে জোরে জোরে কাঁদতে লাগলো। হঠাৎ কারুর পায়ের আওয়াজ শুনে কান্নার মাত্রাটা যেন দ্বিগুণ হয়ে গেল আরুর। হঠাৎ মুখের উপর আলো পড়তে সামনে তাকাতে চমকে গেল, কারণ সামনে আরিশ রয়েছে আর তার পাশে একজন আরিশের সমবয়সী ছেলে। তাকে অবশ্য আরও কখনো দেখেনি, তবে সেই ওকে এখানে এনেছে এইটুকু মনে আছে। তবে আরিশের হাতে ধারালো ছুরিটা দেখে আরুর প্রাণ যায় যে অবস্থা। আপনি এসে গেছেন, প্লিজ এখান থেকে আমাকে নিয়ে যান। আর এই লোকটা আমাকে এখানে এনেছে, আপনি ওনাকে মারুন ধরে। আর আমি আর কখনো আপনার কথার অবাধ্য হব না। প্লিজ আমাকে নিয়ে যান এখান থেকে।
আরিশ আরুর কথায় কোনো উত্তর দিল না। জোরে জোরে ভয়ঙ্কর একটা হাসি দিতে লাগলো। তা শুনে আরুর প্রাণ যায় যে অবস্থা। ও কিছুতেই বুঝতে পারছে না আরিশ কেন এমন পাগলামো করছে। আর ওর সামনে আরু বসে আছে হাত পা বাঁধা অবস্থায়, তাও কেন আরিশ ওকে বাঁচাচ্ছে না। আপনি এভাবে হাসছেন কেন? আর আপনার হাতে ছুরি কেন? আরিশা ধীর পায়ে ছুরিটা হাতে নিয়ে আরুর কাছে এগিয়ে যাচ্ছে। তারপর ও আরুর গলায় ছুরি ঠাকাতে আরু হাউমাউ করে কেঁদে দিল। আমাকে মারবেন না প্লিজ। আপনি যা বলবেন আমি তাই করব, তবে ছুরিটা হাত থেকে ফেলে দিন। আমার খুব ভয় করছে। আমি আপনার থেকে, আপনার জীবন থেকে চলে যাব, তবু আমাকে মারবেন না প্লিজ। কাঁদতে কাঁদতে কথাগুলো গলে আটকে আসছে। ওকে নিজেকে বাঁচানোর জন্য তো কথাগুলো বলতে হবে। যদি এতে আরিশের প্রতি ওর মায়া হয়। আর ছুরিটা আরুর গলায় জোরে চেপে ধরলো। ছুরিটি ধরা জায়গায় মাংসটা সামান্য কেটে গিয়ে একটু রক্ত গড়িয়ে পড়তে আরুর চোখের জল যেন সম্পূর্ণ শুকিয়ে গেল। সাহস হয় কি করে তোমার আমার জীবন থেকে চলে যাওয়ার? কোনো অধিকার নেই তোমার তা করার। তোমাকে সারা জীবন আমার সাথেই থাকতে হবে, সে তুমি চাও আর না চাও। এই কথাটা আমাকে যদি আর দুবার বলেছো তবে আর আস্ত থাকবে না তুমি। আমি আপনার সাথেই থাকবো, আমাকে প্লিজ ছাড়িয়ে দিন এখান থেকে। আর আগের অবস্থা থেকেই বলো। আজকে তো তুমি শেষ। বলে ছুরিটা আরেকটু জোরে চেপে ধরতে আরো অজ্ঞান হয়ে গেল। তারপর কি হলো ওর আর মনে নেই। অর্ধেক রাতেই নিজের উপর সামান্য কিছুটা ভারী ভারী মনে হতেই আরও চোখ খুলো। তারপর ও কোথায় সেটা যখন ও মনে করতে লাগলো, তখনই মনে পড়ে গেল আরিশ এর সেই ভয়ঙ্কর চেহারার কথাটা ভাবতে জোরে চেঁচিয়ে উঠলো আরু। আরিশের ঘুম ভেঙে গেল। ও হুড়মুড় করে উঠে পড়লো। কি হয়েছে আরু পাখি, এমন করছো কেন? আরিশকে দেখে যেন আরুর ভয়টা দ্বিগুণ হতে লাগলো। আরিশকে ধাক্কা দিল, সাথে সাথে ও নিচে পড়ে গেল। ছোবেন না আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। কি ক্ষতি করেছি আমি আপনার, যে আপনি এরকম করছেন আমার সাথে? আজ আমার যদি কিছু হয়ে যেত তাহলে? আর আমাকে এখানেই বা কেন আনলো? আরিশ হাতের উপর হাত রেখে দাঁড়িয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমি এনেছি তোমাকে। এনি প্রবলেম? আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, এক্ষুনি চলে যাব। বলে যেই দরজা খুলে বেরিয়ে যেতে যাবে তখনই খপ করে আরিশ আরুর হাত ধরে ফেল। আপনি আমাকে ছাড়ুন, আমি আপনার সাথে থাকবো না। আপনি আমার ক্ষতি চান। আরিশ আরুষির হাত জড়িয়ে ওর সাথে মিশিয়ে নিল। তারপর গভীর আর শান্ত কণ্ঠে আরুষিকে বলল, আই লাভ ইউ আরু পাখি। আরু আরিশকে ধাক্কা মেরে, আপনি আমাকে ভালোবাসেন না। যদি বাসতেন তাহলে ছুরিটা ওভাবে আমার গলায় ধরতে পারতেন না। আরিশ এবার আরুষিকে কোলে তুলে নিল। আরিশ আরুকে নিয়ে বেলকনির দিকে এগিয়ে গেল আর সাথে একটা কম্বল নিল। আপনি এবার আমাকে ব্যালকনি থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছেন, তাই না? আমাকে নামান, আমি আর এক মুহূর্ত আপনার সাথে থাকবো না। বেলকনিতে নিয়ে গিয়ে সোফায় বসে আরুষিকে কোলে নিল আরিশ। কি সব সময় পালানোর কথা বলো? হ্যাঁ, জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আর তোমার মনে সন্দেহ থাকতেই পারে আমাকে নিয়ে। অবশ্যই আমি তা তোমাকে বলবো। আমি আপনার কোনো মন গড়া কথা শুনতে চাই না। আপনি আমাকে ছাড়ুন। আরিশ ধমক দিতেই আরু একদম চুপ হয়ে গেল। এবার আমি যা বলবো তুমি শুধু শুনবে। তোমাকে যে কিডন্যাপ করে নিয়েছিল সে আর অন্য কেউ নয়, ও হচ্ছে আমার ফ্রেন্ড আরাব। তোমাকে আমি বলেছিলাম যে কলেজ শেষে দাঁড়াতে, কিন্তু তুমি কি করলে? দাঁড়াওনি। আমাকে উপেক্ষা করে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি এসেছিলে। খবরটা আমার কানে পৌঁছেছে ঠিকই, তবে অফিসের একটা ইম্পর্ট্যান্ট কাজ থাকার কারণে সঙ্গে সঙ্গে যাওয়া সম্ভব ছিল না। তাই আরাবের অফিস ছুটির সময় ওকে বললাম যে মাঝ রাস্তা থেকে তোমাকে যেন গাড়িতে তুলে নিয়ে ওখানে তোমাকে বেঁধে রাখে। যতক্ষণ না আমি আসছি ততক্ষণ যেন তোমাকে না ছাড়ে। এতে আপনার লাভ কি হলো? এত কিছু করার কারণ তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, আর এটা বোঝানোর জন্য যে আমি যা বলবো সেই কথাটা যদি তুমি না শোনো তবে প্রত্যেক পদে পদে তুমি বিপদে পড়বে। আর সব সময় তো তোমাকে রক্ষা করার জন্য আমি সেখানে থাকবো না। তাই আমি যা বলবো তার বাইরে গিয়ে এক পাও চলবে না তুমি। তোমার অজান্তেই তোমার অনেক বিপদ আছে যা হয়তো তুমি জানো না। তোমাকে আমি হারাতে দেবো না কখনো নিজের থেকে। বলে ওকে বুকে জড়িয়ে নিল। আরুষি চুপচাপই রইল শান্ত হয়ে, কারণ এত কিছু জিনিস আরিশ ভেবে করেছে তা ওর ধারণার বাইরে। সেদিনের রাতটা ওভাবে আরিশের বুকে কাটালো আরু। সকালে ব্রেকফাস্ট টেবিলে, আরিশ, আর 1 মাস পরেই তোমার ফাইনাল পরীক্ষা। তা কি সিদ্ধান্ত নিলে? এরপর কি করবে? আমি বলতে চাইছিলাম যে আমার অফিস সামলাবে নাকি বিদেশে চলে যাবে। সেরকম কোনো প্ল্যান নেই, তবে ইচ্ছে আছে বিদেশে গিয়ে প্রফেসরি করার। কলেজ থেকে যে ফার্স্ট হবে তাকে সুযোগটা দেয়া হবে। এখন সবকিছুই ডিপেন্ড করছে রেজাল্টের উপর, দেখি কি হয়। অফিসের এত কাজের চাপ, তাছাড়া কলেজেও যেতে পারছিস না, সবকিছু ম্যানেজ করতে পারবি একা?
আমি জানি না, আমি শুধু সময়ের অপেক্ষায় আছি। ভাইয়া ধর, তুই গোটা ইউনিভার্সিটিতে টপার হলি, আর হবিও, আমি কেন? সবাই জানে, তাহলে সে সুযোগ পাবি তুই, তখন কি তুই চলে যাবি? ইচ্ছে তো আছে, দেখি কি হয়। তাহলে আরুষের কি হবে? ওর পড়াশোনার ক্ষতি হবে যদি তোর সঙ্গে যাই। আরিশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বাঁকা চোখে দেখে বলল, আমি কি একবারও বলেছি যে আমার সঙ্গে ওকে নেব? আর তাছাড়া আমি ওকে নিয়ে যেতে চাইলেও ও যাবে না, তাই না আরু পাখি? আরুষি মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে, কোনো কথা বলছে না। কি বলবে? ওর তো এখনো আরিশের প্রতি কোনো অধিকারবোধ জন্মায়নি যে আরিশকে জোর গলায় বলবে যে আমি আপনার সঙ্গে যাব। অধিকার দেখালে বলতো, যার ইচ্ছে হবে যাবে, আর যার ইচ্ছে হবে যাবে না। বলে ব্রেকফাস্ট শেষ করে ঘরে চলে গেল। কিছুক্ষণ পরে ঘরে আসলো আরু, দেখলো আরিশ টাইপ পড়ছে। আরিশ দেখলো আরুষি কিছু বললো না, হয়তো আরিশের বলা কথাগুলোর কারণে কিছুটা হলেও খারাপ লেগেছে। অনেকক্ষণ ধরে আরুষি চুপচাপ বসে আছে, কেউ কিছু বলছে না দেখে আরিশ নিস্তব্ধতা কাটিয়ে বলে উঠল, আজকে তোমার ক্লাস নেই? আছে। তাহলে এখনো রেডি হওনি কেন? আমার আজকে যেতে ইচ্ছে করছে না, তাই আমি যাব না। কথাটা ম্যাডামের মনে লেগেছে দেখছি। বেশ ভালো, তুমি না চাইলেও যেতে হবে। আমি বলছি তুমি যাবে তো যাবে। আমি বললাম তো যাব না, আপনি কেন আমাকে জোর করছেন? যাবে, কারণ প্রিন্সিপালের থেকে তুমি 1 সপ্তাহের ছুটি নেবে, সেই কারণে। প্রিন্সিপালের থেকে কেন ছুটি নিব? সেটা তোমার এখন না জানলেও চলবে, আগে রেডি হয়ে এসো। আমি যাব না বলেছি তো, যাব না। দেখি আপনি কি করতে পারেন। বলে মুখ গম্ভীর করে বসে রইল। তাহলে এখন দেখছি আমাকেই ড্রেস চেঞ্জ করিয়ে দিতে হয়। আরুষি তাও আগের মতো করে বসে আছে, তা দেখে আরিশ খানিকটা অবাক হলো। আসলে না আরু পাখি, আমার এখন খুব রোমান্স পাচ্ছে। এসো, এখন বাকি কাজটুকু সেরে ফেলি, অফিসে পরেও যেতে পারবো। কথাটা শোনা মাত্রই আরুষি আর 1 মিনিটও দেরি করলো না, একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শেষমেশ কাজ হয়েছে। আরুকে কলেজে পৌঁছে দিচ্ছে, আর সেখান থেকে ও অফিসে যাবে। যেহেতু 1 সপ্তাহে ছুটি নিতে হবে, সেই কারণে সমস্ত কাজ আগে থেকে করে রাখার চেষ্টা করছে। সানার আজকে একটা বার্থডে পার্টি আছে, তাই সেখানে অ্যাটেন্ড করতে যাবে বলে কলেজে আসেনি। না হলে আজকে সানা আর আরু দুজনে একসঙ্গে আসতো। আরিশের সাথে আসার কোনো ইচ্ছে আরও ছিল না। গাড়ি আপন গতিতে চলছে, কেউ কোনো সারা শব্দ করছে না। সকাল থেকে আরও বেশ চুপচাপ। আরিশ ভেবেছিল যে আরু হয়তো কৌতূহলী হয়ে কিছু জিজ্ঞাসা করবে যে কেন 1 সপ্তাহ ছুটি নিচ্ছে, ওরা কোথায় যাবে, বা অন্য কোনো ব্যাপার হয়েছে কি। কিন্তু সেই সমস্ত কোনো উত্তেজনাই আরুর মধ্যে নেই, বরং আরও বেশি শান্ত হয়ে গেছে। আরিশ যতদূর জানে আরু অত্যন্ত শান্ত হলো প্রাণোচ্ছল একটা মেয়ে। আনন্দটাকে সঠিক সময়ে ভাগ করে নেওয়ার ক্ষমতা ও রাখে। তবে কি সকলের বলা কথাটা খুব বেশি ইফেক্ট করেছে? আরিশ গলা পরিষ্কার করে বলল, কালকে কটা কিল ঘুষি মেরেছিলে তুমি আরাবকে? আরিশের কথা শুনে আরো আরিশের দিকে তাকালো। আরাব আমাকে বলেছে তুমি ওকে অনেক কিল ঘুষি মেরেছো। বেচারা তো আজকে ব্যথায় উঠতেই পারছে না। আচ্ছা, এত কিল ঘুষি মারার কি দরকার ছিল? আরো শান্ত দৃষ্টি আরিশের উপর নিক্ষেপ করে আবার বাইরের দিকে তাকালো। ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে। কয়েক ফোঁটা বৃষ্টি মুখের উপর আশ্রয় পড়তেই দীর্ঘ একটা নিঃশ্বাস নিল আরু। হয়তো একঘেয়েমি কাটিয়ে ওঠার চেষ্টা করেছে এই প্রকৃতির মাঝ থেকে। আর শুধু আরুকে দেখছে, কিন্তু আরুকে আটকাচ্ছে না, কারণ আরুর বলা সেই কবিতাটা আরিশের অজানা হলো। আরুর প্রতি ওর অনুভূতিগুলো ঠিক আরুর বলা সেই কবিতার মতোই। কিছুক্ষণ বৃষ্টির পর আকাশটা পরিষ্কার হয়ে গিয়ে বৃষ্টি যেন কমে গেল। আর তো এরকম একটা বৃষ্টি ভেজা দিনই চেয়েছিল। হয়তো প্রকৃতিও আজকাল ওর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সকলের মতোই। এই সমস্ত ভাবনা ওর মনে আসছে, তবে কেন আসছে সে প্রশ্নের উত্তর হয়তো ওর এখনো জানা নেই। আরাপের প্রসঙ্গ তুলো আরিশ যাতে আরো একটু হলো কথা বলে, কিন্তু আরো যে এভাবে ওর ইশারায় তীরটা আরিশের বুকে নিক্ষেপ করবে তা ভাবিনি আরিশ। কিছুটা হলো অদ্ভুত লাগলো ওর, যে ব্যাপারটা নিয়ে আরও কিছু বলল না। কলেজের সামনে আসতেই গাড়িটা থামিয়ে দিল আরিশ। দুজনে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। গাড়ি থেকে নামতেই আরও আরিশের দিকে না তাকিয়ে বলল, আপনার ফ্রেন্ডকে বলে দেবেন যে আমি আসলে বুঝতে পারিনি উনি এতটা ব্যথা পাবেন। আসলে একটা মেয়ের সম্মান তার কাছে অনেক বড় জিনিস, আর সেই সম্মানে কেউ আঘাত করতে চাইলে একটা মেয়ে তার প্রতিবাদ করবেই। আর সেই মুহূর্তে আমিও তাই করার চেষ্টা করেছি। অনেক কিল ঘুষি মেরেছি নিজের আত্মরক্ষার জন্য। তখন হয়তো এগুলো আমার মাথাতেও আসেনি যে আপনি এত কিছু করতে পারেন।
তাই আপনার ফ্রেন্ডকে বলে দেবেন কালকের ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। বলে আরু আরিশের দিকে একবারও না তাকিয়ে কলেজে ঢুকে গেল। কথাগুলো শুনতে আরিশের বুকের ভেতর মোচড়েই উঠল। অদ্ভুত এক কষ্ট ছিল আরুর বলা প্রত্যেকটা কথার মধ্যে। যা অভিমান থেকে ও আরিশকে কথাগুলো বলেছে সেটা বুঝতে পারলো আরিশ। আরিশ এবার মনে মনে ভাবছে, না সকালবেলা কি আমার বলা কথাটা বড় বেশি ইফেক্ট করেছে আরু পাখি? এত বেশি না বললেও কি পারতাম? তাছাড়া আমি তো ওটা মজা করেই বলেছিলাম। তা আরু পাখি কেন বোঝে না? এটা বলে অফিসে চলে গেল আরিশ। আর এইদিকে আঙ্কেল, যত তাড়াতাড়ি হোক আপনি আরুষিকে আমার কাছে ফিরিয়ে দিন, না হলে আমার কাজটা আটকে থাকবে, দুজনেই ফেসে যাব। মনে রাখবেন, দুজনেই কিন্তু সমান টাকা নিয়েছি। চিন্তা করো না, আমি যখন বলেছি আরুকে তুমি পাবে তখন তুমি পাবে। মাঝখানে ওই আরিশ বলে ছেলেটা এসে সবকিছু গন্ডগোল করে দিল। আজকে ওর জন্য আমার এই অবস্থা। আমার গায়ের ব্যথা এখনো যায়নি। উফ, সেদিন শুধু আমি নেশার ঘুরেছিলাম, তা না হলে ওখান থেকে ওকে বেঁচে ফিরতে দিতাম না। একমাত্র পথের কাঁটা ওকে আমি একেবারে শেষ করে দিতাম, একেবারে। এসব কথা এখন তুমি ভাবতে যেও না, আগে ভাবো কি করে আরুকে ওই ছেলেটার কাছ থেকে আনা যায়, না হলে তোমার আমার দুজনেরই বিপদ। আরও ওনার নিজের মেয়ে, তাও উনি নিজের মেয়েকে জেনে শুনে আমার হাতে তুলে দিচ্ছেন কেন? ব্যাপারটা কি? আর সেই কারণটা তো উনি আমাকে বলেননি। সে যাই হোক, আমার সঙ্গে তো উনিও রয়েছেন, সেটাই বড় কথা। কি এত ভাবছো অব্র? ভয় পেয়ে গেলে নাকি? ভয় পাইনি আঙ্কেল, ভাবছিলাম যে আরও আপনার মেয়ে, তাও আপনি আপনার নিজের মেয়েকে বিক্রি করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। কারণটা কি আঙ্কেল, বলা যাবে? কারণ তো আছেই। ওর জন্য আমি আমার বাবা সমস্ত প্রপার্টি থেকে বঞ্চিত হয়েছি। আমার বাবা বলেছিলেন যে তার মৃত্যুর আগে উনি তার সমস্ত প্রপার্টি আমার নামে করে দেবেন। আমাকে না দিলেও আহানকে সব দিলে প্রপার্টি সব আমাদেরই থাকতো। কিন্তু আমার বাবা আরুকে খুব ভালোবাসতেন, তাই উনি ওনার প্রপার্টির সমস্তটাই আরুর নামে করে দিয়েছেন। যখন আরুর 6 বছর বয়স তখনই দলিল তৈরি হয়, আর দলিলে লেখাই আছে 20 বছর হলে সব কিছু আরুর। সেটা এখনও কেউ জানে না আমি ছাড়া, তাই সব সম্পত্তি থেকে আমি তখন বঞ্চিত হয়েছি। আহান বা আরুর মা কেউই এই সমস্ত কথা জানেন না। তারপর থেকে আমার আরুর উপর রাগ। সব থেকে বড় কথা হলো আরু আমার নিজের মেয়ে না, ওকে আমরা কুড়িয়ে এনে মানুষ করেছিলাম। যখন আমরা চাকরি সূত্রে ধানমন্ডিতে থাকতাম তখন আরুকে কুড়িয়ে পেয়েছিলাম। আহান তখন খুব ছোট, তাই বোঝার বয়স ছিল না। আর আরু মায়ের মেয়ের খুব শখ ছিল, তাই উনি আরুকে ফেলে আসতে পারেননি, মায়ায় পড়ে গিয়েছিলেন। 4 বছর পর আরুকে নিয়ে বাড়ি ফিরতেই বাবা ভাবলেন আরু হয়তো আমাদেরই মেয়ে। আরুর প্রতি ওনার ভালোবাসাটা আলাদাই ছিল, কিন্তু তাই বলে একটা বাইরের মেয়ের নামে এভাবে নিজের সব সম্পত্তি লিখে দেবেন তা মানতে পারি। সম্পত্তি আমাকে দেননি, আর আহানও হয়েছে বাবার মতো, সারাক্ষণ আরুকে আগলে আগলে রাখে। কিন্তু তাহলে তো ওকে ছেড়ে দিলে তো আপনি সব প্রপার্টি থেকে বঞ্চিত হবেন। দলিলে লেখাই আছে আরুর 20 বছর পূর্ণ হলেই এই সমস্ত প্রপার্টি আরুর নামে চলে যাবে, আর তখনই আরুর থেকে সব প্রপার্টি আমি নিজের নামে করে নেব। আরুর 20 বছর হতে আর কিছুদিন মাত্র বাকি আছে। ভেবেছিলাম আমার হাতের মুঠোই সব, কিন্তু সব একটুর জন্য হাত ছাড়া হয়ে গেল। তাহলে আঙ্কেল আরুকে আপনার মেনে নিতে হবে এখন, না হলে আপনি তো কোনো প্রপার্টি পাবেন না, আর ও আপনার থেকে দূরে থাকলে তো আপনি কিছুই পাবেন না। যে করেই হোক আরুকে এই বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করুন জলদি। ঠিকই বলেছ, দেখছি কি করা যায়। আরিশ একটা ইম্পর্টেন্ট ফাইল চেক করছে, তখনই দরজায় নক করতে আরিশ বলে উঠল, ইয়েস, কাম ইন। স্যার, ল্যান্ডলাইনে আপনার কল এসেছে। কোথা থেকে? নর্থ সাউথ ইউনিভার্সিটি। কে ফোন করেছেন জানো? বললেন যে কলেজের প্রিন্সিপাল। ওকে, তুমি যাও, আমি দেখছি। ওকে স্যার। বাই দ্য ওয়ে স্যার, কফি? একটা ব্ল্যাক কফি আনো, উইদাউট এনি সুগার। জেন জানতো যে আরিশ এই কফি খাবে, তাও একবার জিজ্ঞাসা করলো আরিশের মুখ থেকে কথা শুনতে। আরিশের কথাগুলো শুনতে খুবই ভালো লাগে জেনের। আরিশের উপর এক দফা ক্রাশ খেয়ে বসে আছে জেনে, তা আরিশের অজানা। কলেজে কি কোনো প্রবলেম হলো নাকি? আরু পাখির কোনো সমস্যা হয়েছে? যদি তাই হতো তাহলে আমাকে পার্সোনালি ফোন না করে ল্যান্ডলাইনে কেন ফোন করবে? এইসব ভেবে তাড়াতাড়ি করে প্রিন্সিপালের কাছে ফোন করলো আরিশ। হ্যালো স্যার, হাউ আর ইউ? আই এম ফাইন আরিশ। তুমি অনেকদিন তো কলেজে আসছো না শুনলাম।
স্যাররা বলছিলেন অফিসে জয়েন করেছো, তাও শুনলাম। আজকে কি একবার সময় হবে অফিসের পর কলেজে আসার? অফকোর্স। অফিস শেষে আমিও ভাবছিলাম আপনার সঙ্গে দেখা করব, কিছু কথা ছিল আপনার সাথে। ভেরি গুড। আচ্ছা তাহলে তাড়াতাড়ি এসো। ওকে স্যার। আরিশ ফোনটা রেখে ভাবতে লাগলো যে হঠাৎ প্রিন্সিপাল স্যার ওকে ডাকলেন কেন, তা ঠিক বুঝে উঠতে পারছেন না আরিশ। প্রিন্সিপালের রুমে আরিশ বসে আছে আর তার পাশে বসে আছে আরও। ওর মুখে কথা নেই, সেই সকালের মতোই নিশ্চুপ আর বিরাট অভিমানের ছায়া যেন রয়েছে ওর মুখে। আরিশের দিকে একবার তাকিয়ে প্রিন্সিপালের দিকে আবার মনোযোগ দিল আরিশ। আরিশ প্রিন্সিপালের দিকে তাকাতেই দেখলো প্রিন্সিপাল মুচকি মুচকি হাসছেন। ওনার হাসি দেখে কিঞ্চিত লজ্জায় পড়ে গেল আরিশ। তার মানে এতক্ষণ উনি লক্ষ্য করেছেন। আপনি কিছু বলছিলেন? ও হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম, শুনলাম তুমি নাকি 1 সপ্তাহের ছুটি নিচ্ছ, বাট সামনে তো তোমার এক্সাম। দরকারে ছুটি নিতে হচ্ছে। কাজটা কি খুব ইম্পর্টেন্ট? অ্যাকচুয়ালি কলকাতাতে একটা ইম্পর্টেন্ট মিটিং থাকার জন্য সেখানে যেতে হচ্ছে। আরিশও বললো যে 1 সপ্তাহ ছুটি নেবে। না হয় ফার্স্ট ইয়ার, ওদের ছুটি নিতে সমস্যা নেই, কিন্তু তোমার তো এবার পিএইচডির ফাইনাল, আর ভেবে দেখতে পারতে। চিন্তা করবেন না, আমি ম্যানেজ করে নেব, বিশ্বাস রাখতে পারেন। কলেজের নাম খারাপ করব না। সে বিশ্বাসটুকু আছে আমার তোমার উপরে, সেই কারণে ছুটিটুকু দিচ্ছি। তবে হ্যাঁ, ঘুরে এসে যেন পড়াশোনায় মনটা থাকে। অবশ্যই স্যার। কংগ্রাচুলেশন। ফর হোয়াট স্যার? এই যে তুমি আর আরুষি বিয়ে করেছো, সে নিউজটা শুনে কংগ্রাচুলেশন দুজনকেই। থ্যাংক ইউ স্যার। তবে আরও কিছু বলল না, চুপচাপই রইল। আরুষি যে চুপচাপ, কিছু বলছে না। অ্যাকচুয়ালি স্যার আমি আসছি, আপনারা কথা বলুন বলে ঘর থেকে বেরিয়ে গেল। মেয়েটা লজ্জা পেয়ে গেল আমার কথাটা শুনে। আমারই ভুল, ওর সামনে বলা উচিত হয়নি এটা আমার। ইটস ওকে স্যার। তারপরে স্যারের সঙ্গে টুকটাক কথা বলে বেরিয়ে আসলো আরুষ ঘর থেকে। আরুর অভিমানগুলো স্পষ্ট ফুটে উঠেছে, সেটা প্রিন্সিপাল বুঝতে না পারলেও আরিশ ঠিকই বুঝতে পেরেছে। তোমাকে কষ্ট পেতে দেব না আরু পাখি। সব ঠিকঠাক হয়ে যাবে বলে একটা দীর্ঘশ্বাস নিয়ে প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে আসতেই পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর শুনে আরিশ থেমে গেল। আরিশ ভাইয়া কেমন আছো? এই ভালো, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। শুনলাম আপনার আর রাইসার বিয়ে পরের মাসে, আই মিন আপনার এক্সামের পর। তোমাকে এসব কে বললো? কেন, রাইসা তো বলল যে আপনার সাথে নাকি ওর বিয়ে, তাইও বাংলাদেশে ব্যাক করছে। এই মেয়ে বিদেশ থেকেও আমার পেছনে কলকাঠি নাড়ছে, আমাকে ঠিক ফাঁসিয়েই ছাড়বে আরু পাখির কাছে। অ্যাকচুয়ালি তুমি যা ভাবছো সেটা নয়। থাক ভাইয়া, আপনাকে আর বলতে হবে না, বুঝতে পারছি আপনি লজ্জা পাচ্ছেন। না না, তুমি বুঝতে পারছো না আমি কি বোঝাতে চাইছি। আরিশ অনেকবারই মেঘাকে বোঝানোর চেষ্টা করলো মেঘা এমন ঘাটতারা যে ওর রাইসার কথাটাকে বিশ্বাস করেছে আর আরিশেরটা নয়। আচ্ছা মুশকিল, এই মেয়েকে আমি এখন কি করে বোঝাই? একে বোঝানো আমার কাম্য নয়। আচ্ছা মেঘা, আমি এখন আসি, আমার লেট হচ্ছে বলে তাড়াতাড়ি করে ওখান থেকে চলে গেল। তাড়াহুড়ো করে গাড়িতে ড্রাইভিং সিটে বসতেই পাশে তাকিয়ে দেখলো আরুষি নেই। পিছনের সিটটাও চেক করে দেখলো, যেন না, ওখানেও আরুষি নেই। তাহলে আরুষি কোথায় গেল? আজকেও কি বাড়ি চলে গেছে? আগের দিন এত কাণ্ড করার পরও আজকেও মেয়েটার শিক্ষা হলো না। আমার কথার অবাধ্য হয়ে ঠিক চলে গেছে। আজকে বাড়ি যাই, তারপর মজা দেখাচ্ছি। আমার কথা না শোনার শাস্তি আজকে দেব। এদিকে আরুষি আরিশের জন্য গাড়িতে অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। আরিশ আসছে না দেখে আরও গাড়ি থেকে নেমে দেখলো যে দূরে একটা মেয়ের সাথে কথা বলছে আরিশ। তাদের মধ্যে বেশ তর্ক বিতর্ক চলছে দেখে আর ভাবলো হয়তো মেয়েটার সঙ্গে একান্তে কোনো সম্পর্ক আছে, তাই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে আর তার জন্য এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দৃশ্যটা যেন কোনোভাবে সহ্য হলো না আরুর। তাতে করে ব্যাগ নিয়ে বাড়ির পথে হাঁটা দিল।